দলটির নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে। দুঃখের বিষয়, ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে, নিবন্ধনটা আমরা এখনো ফিরে পাইনি। এখনো সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আমাদেরকে আদালতে লড়াই করতে হচ্ছে। এটি বাংলাদেশের জন্য লজ্জার বিষয়। যাদেরকে দেশপ্রেমের কারণে, যাদেরকে অন্যায়ের কাছে, ফ্যাসিবাদের কাছে মাথা নত না করার কারণে যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো, তাদের নিবন্ধনটা পরিবর্তনের সাথে সাথেই তাদের হাতে ফেরত দেওয়া উচিত ছিল। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে আমাদের পাওনা আমাদের কাছে ফেরত দিন, আমাদের প্রতীক সহ ফেরত দিন। আমাদের উপর জুলুম করা হয়েছে, এই জুলুমের অবসান হোক। সম্মানিত ভাইরা, মিথ্যা মামলায় যত নেতৃবৃন্দকে আটক করা হয়েছিল, একে একে সকলেই মুক্তি পেয়েছেন, কিন্তু আমাদের কলিজার টুকরা বাংলাদেশ জামাতে ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি। কেন তিনি মুক্তি পাননি? জনতার দাবি, তাকে এখনই মুক্তি দিতে হবে। তিনি মজলুমদের প্রতীক। এক এক করে আমাদের সমস্ত শ্রেষ্ঠ নেতৃবৃন্দকে তারা খুন করেছে। আল্লাহ তাআলা তার একজন বান্দাকে জীবিত রেখেছেন। সম্মানের সাথে অবিলম্বে আমাদের বুকে তাকে ফিরিয়ে দিন। যদি গড়িমসি করা হয়, বাংলাদেশ জামাতে ইসলামী জনসম্পৃক্ত ন্যায্য দাবি সহ জনাব আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মাঠে নামতে বাধ্য হবে। প্রিয় দেশবাসী, এ মাসটি হচ্ছে ভাষা আন্দোলনের মাস। 52 সালের ভাষা আন্দোলনে তরতাজা যে জীবনগুলা ঝরে গিয়েছিল, আজ আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। কিন্তু আমরা কি দেখলাম? 52 গেল, 71 গেল, দেশ স্বাধীন হলো, কিন্তু আমরা দেখতে পাই বরকতের জীবিত মা খুপড়ি করে বসবাস করেন। বর্ষার সময় উপর থেকে পানি পড়ে আর গ্রীষ্মকালে রোদ ঢুকে। এটি জাতির জন্য লজ্জা। যারা 52কে পুঁজি করে রাজনীতি করেন, তারাই তো দেশ চালিয়েছেন। তাহলে বরকতের মাকে এমন করুণ ভাবে ফেলে রাখা হলো কেন? এরকম এক বরকত নয়। ঘাটে ঘাটে যাদের জন্য জীবন দেওয়া বরকতেরা, বরকতের মায়েরা, সন্তানেরা, স্ত্রীরা সত্যিকার অর্থেই আজকে সমাজে উপেক্ষিত। আর যারা তাদের নামে রাজনীতি করেছে, এরা জনগণের সম্পদ লুটে শুধু গত 15.5 বৎসরে বাংলাদেশ থেকে 26 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশকে তারা তাদের দেশ মনে করে না। সবগুলার খবর নিয়ে দেখেন, রাজনীতি করে বাংলাদেশে বউ বাচ্চা পাঠিয়ে দিছে বিদেশের মাটিতে। কানাডায় তারা বেগমপাড়া গড়ে তুলেছে। আমেরিকার বিশাল বিশাল এলাকায় তারা আশ্রয় নিয়েছে। এক একজন চুরের লন্ডনের মতো সিটিতে 342টা বাড়ি থাকে এক চুরার। এইরকম চুরের খনিগুলা তৈরি হয়ে গিয়েছিল, আর বাংলাদেশের মানুষের সম্পদের খনি তারা লুট করে নিয়ে গেছে। এরাই আবার অন্যদেরকে চুর বলতো। এটা হলো চুরের মার বড় গলা। এখন মাও পালিয়েছে, চুরও পালিয়েছে। আলে বিলে, নদী নালায়, বনে জঙ্গলে। তার সাথে যারা আদালতে বসে আদালতের পবিত্রতাকে ধূলিসাৎ করেছিল, এক একজন নিরীহ মানুষ এক একজনের বিরুদ্ধে
হত্যার রায় দিয়ে ওই রাতেই গিয়ে আবার টেলিভিশনের টক শোতে বসে গর্ব করে বলতো, আজকে নিজামকে, কালকে গুলাম আজমকে, পরশুদিন সাইদিকে মৃত্যুদণ্ড দিয়ে এসেছি। এদের মধ্যে কেউ কেউ বলতো, আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। লজ্জা এবং ঘৃণা, বিচারকের চেয়ারে বসে যে রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখে সে জাতির কলঙ্ক, বিচারক হতে পারে না। ও বন্ধুরা, আজকে তোমাদের রাজনীতি কোথায়? এখন যে দেখি না, মন বড় চায় তোমাদেরকে দেখতে, পাই না যে তোমাদেরকে। কোথায় গেলা রে জাতির বন্ধুরা? আসো, সাহস থাকলে সামনে আসো, সামনে এসে নিজের করুণ পরিণতি ভোগ করো। আমার বন্ধুরা বলে গেছেন, প্রত্যেকটি গণহত্যাকারীকে দেশে হোক বিদেশে হোক পাকড়াও করে ট্রাইব্যুনালের হাতে তুলে দিতে হবে। এদের বিচার জাতি দেখতে চায়। এই মাফিয়া খুনিদের গডমাদার ছিল শেখ হাসিনা। তারই আশ্রয়ে প্রশ্রয়ে, তারই নির্দেশে, তারই কুলে সমস্ত খুনিরা লালিত পালিত হয়েছে। জাতি এদের বিচার চায়। এতদিন আমরা বললে কিছু কিছু মানুষ সন্দেহ করত এগুলা রাজনৈতিক বক্তব্য কিনা। গত পরশুদিন তাদের কপালের বয়ান বিশ্ববাসীর কাছে এসেছে। তাদের আমলনামা গোটা দুনিয়ার মানুষ জানতে পেরেছে। তারা কি করেছে, কোন অপরাধটা তারা করে নাই, সব কিছু বের হয়ে আসবে ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আমরা চাই অপরাধীদের বিচার হোক, কিন্তু আমরা এটাও চাই যে তাদের প্রতি সুবিচার নিশ্চিত করা হোক। তাদের কাউকে যেন অবিচারের মাধ্যমে কোনো কিছু করা না হয়। আমাদের উপর জুলুম করা হয়েছে, জুলুমের কষ্ট আমরা বুঝি, আর কারো উপর জুলুম হোক এটা আমরা চাই না। তবে আমরা বিশ্বাস করি তাদের অপরাধের যে হিমালয় তারা তৈরি করেছে, যদি সুবিচার হয় হিমালয়ের নিচেই তারা চাপা পড়বে ইনশাআল্লাহ। দেশের সম্পদ দেশের ভিতরে থাকুক বিদেশে থাকুক, জাল ফেলে এগুলা দেশে ফিরাই আনতে হবে, সরকারের কোষাগারে জমা দিতে হবে। বৈষম্যহীনভাবে বাংলাদেশের উন্নয়নে এগুলাকে কাজে লাগাতে হবে। কেন বৈষম্যহীন বললাম? এর আগে যার বাড়ি যেখানে হোক না, রোডের বদলে বাস, কিন্তু উন্নয়ন সব সেখানে। এই নরসিংদী জেলা 25 লক্ষ মানুষের জেলা, কার্যত এটি একটা ইন্ডাস্ট্রিয়াল টাউন। সারা জেলাটাই একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এখানে লক্ষ লক্ষ মানুষ শ্রম বিনিয়োগ করে উপার্জন করেন, তারা চুরি ডাকাতি করেন না। এ মানুষগুলো অসুস্থ হলে, আহত হলে তাদের চিকিৎসার জন্য উপযুক্ত কোনো ব্যবস্থা নরসিংদীতে নেই। ঢাকা মহানগরীতে 4-5টা মেডিকেল কলেজ গড়া যায়, নরসিংদীতে একটা মেডিকেল কলেজ হতে পারে না? তাহলে এই মানুষগুলোকে হাঁসফাঁস করে ঢাকার দিকে দৌড়াতে হতো না। অনেক সময় ক্রিটিক্যালি ইনজিওর্ড অনেক মানুষ ঢাকায় যাওয়ার পথেই মৃত্যুবরণ করে, চিকিৎসাও তার কপালে জুটে না। আপনারা কি নরসিংদীবাসী একটা মেডিকেল কলেজ এবং হাসপাতাল আপনারা চান? আপনাদের সাথে আমিও চাই। বর্তমান সরকারকে আমি অনুরোধ করব, মেহেরবানি করে গণবসতির এই বাংলাদেশে আগামী 1 নেকে উন্নয়ন বাজেটে যদি আর একটা মেডিকেল কলেজ বাংলাদেশে করার আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেন, এটা যেন নরসিংদীতে হয়। যদি আপনারা না করার চিন্তা করেন, আমি বলবো আপনাদের চিন্তা করা উচিত এবং পর্যায়ক্রমে এই ধরনের জেলা যেগুলো আছে যেখানে কোনো মেডিকেল কলেজ নেই, সেখানে একটা করে মেডিকেল কলেজ গড়ে তুলুন। আমি এটা বলতে পারবো না 3 উপজেলার যে জেলা সেখান থেকে ইউনিভার্সিটি নিয়ে অমুক জায়গায় দিয়ে দেন। আমি এটা বলতে পারবো না মেডিকেল কলেজ ওখান থেকে সরাই নিয়ে আসেন। আমি বিশ্বাস করি ওইটাও বাংলাদেশের অংশ, ওখানে থাক। তা হয় কিছু ডিসপ্যারিটি হয়েছে, বৈষম্য হয়ে জনগণের টাকা ওখানে সব নিয়ে ডাম্পিং করা হয়েছে। তারপরে আমি ওই এলাকার মানুষকেও সম্মান করি, থাক ওখানে থাক। কিন্তু যারা বঞ্চিত, বঞ্চিতের দিকে
যেন এই সরকার প্রথমে নজরটা দেয়। আমরা জানি তাদের মেয়াদ দীর্ঘ নয়, অতি অল্প সময়ে তাদেরকে সব কাজ গুছাতে হবে, খুনিদের বিচার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হবে, তারপরে একটা সুষ্ঠু নির্বাচনও দিতে হবে। এই তিনটা দাবি আমার দাবি নয়, এটা জনগণের দাবি। সম্মানিত ভাইয়েরা, কিন্তু যতটুকুই সময় পান কিছু কাজ তো আপনাদেরকে করতেই হচ্ছে, দৈনন্দিন কিছু কাজ আর উন্নয়নের কিছু কাজ। এই কাজগুলা আপনারা যেন আবার নতুন করে কোনো বেইনসাফি না করেন, ইনসাফের ভিত্তিতে করবেন। আমাদের সন্তানেরা জীবন দিল, 24-এর গণহত্যায় তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হলো, অনেকগুলা লাশের আজ পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না। আমরা কিভাবে পাবো? এই লাশগুলার খবর নিতে গিয়ে এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকার আশুলিয়ায় ট্রাক সারিবদ্ধ, লাশ ছুঁড়ে মারা হয়েছে ট্রাকের উপর, ছিটিয়ে দেওয়া হয়েছে এই লাশগুলার উপর পেট্রোল, ধরিয়ে দেওয়া হয়েছে আগুন, বানিয়ে ফেলা হয়েছে ছাই। এদের পরিচয় কোথায় পাবো বলেন? 3 এবং 4 তারিখ আগস্ট মাসের এই 2 দিন ইন্টারনেট বন্ধ করে ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাদেরকে খুন করা হয়েছে সেই লাশগুলা তুলে নিয়ে গুম করে ফেলা হয়েছে। এদের হদিস কে পাবে? আজকে তাই যেখানেই যাই সন্তান হারানো মা বাপের কান্না শুনতে পাই, আমি হারা আমার বোনটির কান্না শুনতে পাই,